আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, গতকালকে একটা জটিল ভিডিও দিয়েছিলাম, বলতে পারেন একটু রাগারাগি, একটু টক মিষ্টি ঝাল দিয়ে ভিডিওটা ছিল। আজকের ভিডিওটা সিকুয়েল ভিডিও বলা যাবে না, বাট ঘটনাটা অনেকটাই কিন্তু একই রকম, কিন্তু নতুন কিছু রোমাঞ্চকর কথাবার্তা থাকছে, কিছু ইনফরমেশন থাকছে যেগুলো এখন পর্যন্ত আপনাদেরকে জানানো হয়নি। একটা কোশ্চেন বর্তমানে ট্রেন্ডিং আছে, আবদিয়া কোথায়? আবদিয়াকে দেখা যাচ্ছে না কেন? বাই দ্য ওয়ে দর্শক, একটা কথা একটু বলে রাখতে চাই। দর্শক, আসলে আমার ভিডিও আমি জানি যে ইদানিংকালে আপলোড আমার হচ্ছে কি হচ্ছে না সেটা আমি জানি না, কিন্তু আপনাদের ভালোবাসা বা আপনাদের কমেন্ট দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, আপনাদের ভালো লাগছে। কিন্তু ঘটনা যেটা দাঁড়িয়েছে দর্শক, আমি একটু সিক ফিল করছি। তো বলতে পারেন যে সিজনাল ফ্লু বা কোল্ড ফ্লু যেটা বলতে পারেন, এরকম বর্তমানে যে সিজনাল যে একটা চেঞ্জ হচ্ছে, এবং আমাকে প্রচুর লম্বা সময় দেখা যায় আমি যখন একটু বাইরে থাকি, সেই ক্ষেত্রে এরকম এই সমস্যাটা আমার প্রায় সময় হয় আর কি। এটা আমার একদম আর্লি লাইফ থেকে। তো আজকে ঠিক ওরকম মানে খুব বিরক্ত হয়ে যায় দর্শক। তো এরকম ফ্লু নিয়ে কথা বলছি, হয়তো কণ্ঠটা একটু ভারী লাগতে পারে, হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে দর্শক। তারপর মনে করেছি একদম না দেওয়ার চাইতে একটু নিজেকে ম্যানেজ করে হলেও যেন দিতে পারি। সো দর্শক, যদি আমার এই অসুস্থতার জন্য আপনাদের কথা শুনতে একটু বিরক্ত বোধ হয় বা আপনারা ইরিটেট ফিল করেন, বা দেখা যায় যে সর্দির জন্য যে মাঝে মধ্যে 2-1টা ব্যাড সাউন্ড আমি নিজের অজান্তেই করে ফেলি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি আপনাদের কাউকে আমি ইরিটেট করি, ছোটো ভাই হিসেবে অবশ্যই ক্ষমা করে দেবেন দর্শক। কারণ একটা ভিডিও আপনারা দেখেন অবশ্যই মানসিক প্রশান্তির জন্য, ভালো লাগার জন্য। যদি সেখানে 10বার আমি আপনাদেরকে ইন্টারাপ্ট করি বা বিরক্ত করি, সেটার কারণ আসলে আমি কখনোই হতে চাবো না। তারপরে চেষ্টা করবো যতটুকু নিজেকে সংযত রাখা যায়, সংযত রেখে ভিডিওটা দেওয়ার। দর্শক, আজকের ভিডিওটা আসলে মিম, তিশা, আবদিয়া তাদেরকে নিয়ে। হয়তো জানেন যে তাদেরকে নিয়ে কী বলবো, থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারেন, কারণ যারা রেগুলার তাদের ভিডিও দেখেন তারা খুব বেশি পরিমাণে এটার সাথে ইউজড টু যে আসলে আমি কি বলতে যাচ্ছি, কারণ তারা তো জানেনি যে কি করেছে সেটা। তো আজকে যেটা বলবো সেটা আসলে অনেকে জানেন, এটা বলবো না, আবার জানেন না সেটাও বলবো না। জিনিসটা হচ্ছে বিচক্ষণের একটা প্রমাণ আর কি। যেমন ধরুন, আপডেকে দেখা যাচ্ছে না এখন, এটার কারণ অনেক কিছু আপনারা জানেন, ভেবে নিয়েছেন, ধরে নিয়েছেন, আমার গতকালকের ভিডিও থেকে কিছু ক্লুও পেয়েছেন, কিন্তু কথা দাঁড়ায় অথেন্টিক কিছু কিন্তু কেউ জানেন না। সেই অথেন্টিক জিনিসটা জানানোর একটা প্রয়াস আজকে আমি আপনাদেরকে করব। আসলে আবদিয়া কই? আবদিয়াকে দেখা গিয়েছে আজকে, দেখা যেমন গিয়েছে, পাশাপাশি মিম আবদিয়ার সাথে কত বড় জঘন্যতম অন্যায় করেছে সেটাও জানা গিয়েছে। আসলে এরকম কুলাঙ্গার অপদার্থ মা আমি আমার এই জীবনকালে, জীবদ্দশায় দেখিনি। আর আমি চাবো না আগামী যতকাল আমি বেঁচে আছি এরকম মা যেন আমি আমার চোখের সামনে দেখি, কখনো এটা চাবো না। তাহলে দুনিয়া থেকে বিশ্বাসটা নষ্ট হয়ে যেতে বেশি দিন সময় হয়তো আমার আর লাগবে না। তারপরে যেটা বলতে চাচ্ছে দর্শক, সেইগুলো বলি। তো আজকের ভিডিওতে আপনারা এই মিম আর আব্দের বিষয় দেখতে পারবেন, বাবুর কিছু বিষয় দেখতে পারবেন, পাশাপাশি আমি অতীত নিয়ে কিছু কথা বলবো। আর আপনারা রিসেন্টলি দেখেছেন যে মিমের বিয়ে হয়েছে, এবং বিয়ে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, মিমু ভিডিও দিচ্ছে, অনেক ধরনের কথাবার্তা আসছে। তো সব কিছু মিলে আমার আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে একটা মাল্টি ডিসিপ্লিনের ভিডিও শেয়ার করবো, যেখানে অনেকগুলো ইনফরমেশন থাকছে। সো সেটা আমি শুরুতে আপনাদেরকে একটা একটা করে বলতে পারবো না, এই কারণে যদি আমি ইন্ট্রোডাকশন দিই যে এই বিষয় বলবো, তাহলে আমার 20 মিনিট এখানেই চলে যাবে, কারণ অনেকগুলো বিষয় থাকবে বা ছোটো ছোটো ইস্যু থাকবে। সো দর্শক, বেশি কথা না বাড়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলেগুলো বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতে দর্শক, আমি যেহেতু আজকে কথা বলছি মিম, বাবু, আবদিয়া, তিশা এদেরকে নিয়ে, তাহলে অবশ্যই আমি এদেরকে নিয়ে শুরু করব। প্রথমত দর্শক, একটা কোশ্চেন অ্যারাইজ হয়, আবদিয়া কই? আচ্ছা, আবদিয়া কে? হুইজ আবদিয়া? আবদিয়ার মা কে? আবদিয়ার বাবা কে? বলবেন যে ভাই, এত বছর পর যদি এখন এসে প্রশ্ন করেন আবদিয়া কে, আবদিয়ার বাবাকে, আবদিয়ার মা কে, তাহলে তো ভাই আপনি আমাদের সাথে প্রতারণা করছেন, বিট্রে করছেন, এগুলো করে সময় নষ্ট করছেন, কালক্ষেপণ করছেন। না দর্শক, না, এমনটা করছি না আমি। যুক্তিসঙ্গত কোনো কথা আমি আমার ভিডিওতে কখনো বলি না। হ্যাঁ, 2-1টা বলে ফেলতে পারি, বাট ইন্টেনশনালি বলি না।
যেমন যে নিজের সর্দির কথা বললাম, নিজের ফ্লুর কথা বললাম, এগুলো আসলে অপ্রাসঙ্গিক হলেও আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো, কারণ অনেকে বিরক্ত হতে পারেন। তো আবদিয়া বা মিম, তাদের যে কথাটা, এই আবদিয়ার মা হচ্ছে মিম, আবদিয়ার বাবা হচ্ছে সানি। আচ্ছা, মিমে যখন সন্তানরা জন্ম হয়, মিম যখন সন্তানের জননী হয়, তখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, সবচেয়ে বেশি আবেগী কে ছিল? আবদিয়াকে কোলে তুলে মিম আর সানির মধ্যে কে বেশি আবেগে হয়ে পড়েছিল? আবেগপ্রবণটা কে বেশি ছিল? কাকে দেখে মনে হয়েছিল যে না, এই আসলে আবদিয়াকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে? আমি তো একদম চোখ বন্ধ করে বলবো সানি। কারণ সানি আবদিয়াকে কোলে নেওয়া মাত্র যখন খবর পেয়েছে সে বাবা হয়েছে, সে অঝোর ধারায় কাঁদতে বসে গেছে। একটা পুরুষ মানুষ সবার সামনে এভাবে কাঁদতে বসে গেছে। তার বউ সুস্থ আছে কিনা, তার সন্তান সুস্থ আছে কিনা, এই সমস্ত চিন্তা করে সে কান্না করছিল। এবং আবদিয়ার মুখ দেখার পর সানির সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিল। সানির চেহারাতে সেটা দেখা যাচ্ছিল, এবং সেখানে কোনো অভিনয় ছিল না, বাস্তবতা ছিল। তার মানে সানি আবদিয়াকে কতটুকু ভালোবাসে সেই ভিডিওটা দেখলেই কিন্তু একরকমের নমুনা পাওয়া যায়। এই কথাটা কেন বললাম দর্শক? আজকে আবদিয়াকে দেখুন না, মিম যেভাবে করে লালন পালন করছে, আমরা সবাই চিন্তা করছি যে আবদিয়ার কি হবে, আবদিয়া কিভাবে চলবে। মায়ের ভালোবাসা পাচ্ছে না, সারাদিন একটা অসহায় এতিমের মতো বসে থাকে একটা কোনায়, তার খাবারের ঠিক থাকে না, ঘুমের ঠিক থাকে না, গোসলের ঠিক থাকে না, পড়ালেখার ঠিক থাকে না, কি হবে এই মেয়েটা? কিন্তু দেখুন, যে বাবা তার এই সন্তানটাকে ভালোবাসতো, সেই সানির কাছে যদি আজকে আবদিয়া থাকতো, হয়তো এত কিছু চিন্তা করতে হতো না। হ্যাঁ, হয়তো সানি আরেকটা বিয়ে করেছে, হয়তো আবদিয়া তার সৎ মায়ের বাসায় থাকতো, কিন্তু বাসাতেই তো থাকতো দর্শক, তার মাথার উপর ছাদটা তার খুলে যেত না। একটা কথা বুঝবেন দর্শক, একটা কথা বুঝবেন, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এই কথাটা কিন্তু প্রবাদ বাক্য বা বাগধারা হিসাবে আমরা নিলেও এর পেছনের ভেতরের কথাটাকে যদি অর্থ বের করে টেনে নিয়ে আসতে চান, দেখবেন একটা সিগনিফিকেন্ট একটা অর্থ বের হয়ে আসবে। ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন, সম্পর্কে আছেন, যে আপনি মামা ডাকতেই পারছেন না, আপনার কোনো মামাই নেই, আপনার মা এক মেয়ে খালি আপনার নানা নানির, তার মানে আপনি মামা ডাক কাউকে মানে ডাকতে পারছেন, আপনার কোনো মামা বলতে কিছু নেই। তো একবারে না থাকার থেকে যদি একটা লুলা ল্যাংরা একটা অন্ধ মামাও থাকতো, তাতে আপনি দুই বেলা তাকে মামা বলে ডাক দিতে পারতেন, মামা। এটা একটা অর্থ আছে। তো বিষয়টা কি বললাম, ধরুন আজকে আবদিয়া মিমের সাথে থাকার জন্য যেটা হয়েছে, দর্শক আমি কথাগুলো যে বলছি না, বোরিং ফিল করবে না দর্শক। আমি জানি হয়তো এখন পর্যন্ত ইনফরমেশন আপনারা খুঁজে পাচ্ছেন না কি বোঝাতে চাচ্ছি, কিন্তু এই যে আমার এই কথার যে ভিত্তিগুলো না, এই কথার ভিত্তিগুলো আমার আগাম যে কথাগুলো বলবো সেগুলোর জন্য একটা ভালো বেসমেন্ট হয়ে দাঁড়াবে। কথাগুলো শুনলে বুঝতে পারবেন। তো এই আবদিয়া যদি এখন মিমের সাথে থেকে কি পাচ্ছে? মায়ের ভালোবাসা পাচ্ছে। কোনো সিঙ্গেল মানুষ বলতে পারবে না আবদিয়া মায়ের ভালোবাসা পাচ্ছে? যদি মায়ের ভালোবাসা পেত, আবদিয়ার গলায় বা আবদিয়ার হাতে একটা স্বর্ণের চুড়ি বা একটা স্বর্ণের চেইন থাকতো। মিম এত এত স্বর্ণ কিনে, কিন্তু আবদিয়াকে এখন পর্যন্ত গোল্ডের কোনো চেইন কিনে দেয়নি। অথচ একটা বাচ্চা মেয়ের হাতে আমরা জানি ছোট ছোট চুড়ি বা গলার চেইন কিন্তু বাবা আমার সবসময় শখ করে পরিয়ে রাখে। আবদিয়াকে সেটা দেওয়া হয়নি। আবদিয়ার কোনো চুলের যত্ন নেওয়া হয় না। আবদিয়ার শরীরের জামা কাপড়ের অবস্থা দেখলে বুঝতে পারবেন তাকে কয় বছরে একটা জামা কিনে দেওয়া হয়। ঠিক আছে, আবদিয়ার শরীরের অবস্থা দেখলে দেখবেন তাকে ঠিকমতো খাবার খাওয়ানো হয় কিনা। এক গ্লাস দুধ বা একটা ডিম এই ধরনের বাচ্চার জন্য একটা নিত্যদিনের খাবার হইতে মানে হওয়া উচিত। বাট আবদিয়া কি পাচ্ছে একটাবার ভেবে দেখবেন। তার মানে মায়ের ভালোবাসা কি আবদিয়া পায়? কখনোই পায় না। চোখ বন্ধ করে আমরা বলতে পারবো আবদিয়া মায়ের ভালোবাসা পায় না। আচ্ছা, তাহলে আর কার ভালোবাসা বাদ থাকে? বাবার ভালোবাসা। আবদিয়ার তো বাবাই নেই, তাহলে আবদিয়ার ভালোবাসা, বাবার ভালোবাসা আবদিয়া কিভাবে পাবে? তার মানে মিমের সাথে থাকার জন্য আবদিয়া না পাচ্ছে বাবার ভালোবাসা, না পাচ্ছে মায়ের ভালোবাসা, কিছুই পাচ্ছে না। কিন্তু ধরুন আপনারা যারা ভেবেছিলেন যে সানিকে বিয়ে করবে, সেখানে সৎমা থাকবে, সৎমার সাথে তো আসলে একটা সন্তান থাকতে পারে না। আচ্ছা ধরুন সৎমার ঘরেই আবদিয়া গেল, সেখানে কি পেত? সানির ভালোবাসা তো কমতে থাকতো না, সানি ঠিকই ভালোবাসতো। তার মানে বাবার ভালোবাসা আবদিয়া অবশ্যই পেত। এখন মায়ের ভালোবাসার কথা যেটা আপনারা বলছেন যে সৎ মায়ের কাছে ভালোবাসা পেত কি না সন্দেহ থাকে, দেখুন কথাটা অর্থ বুঝবেন, সন্দেহ থাকে। বাট আপনারা কিন্তু লিখিত গ্যারান্টি দিতে পারবেন না, স্ট্যাম্পে লিখে, যে ভাই সৎমা আবদিয়াকে কোনোদিন ভালোবাসবে না। আপনারা কেমনে জানেন ভালোবাসবে না? ভালোবাসতেও তো পারে। তার মানে এখানে একটা প্রবাবিলিটি থেকে যায়, সম্ভাবনা থেকে যায় যে হতেও পারে, নাও হতে পারে। একদম 100% কেউ আপনারা বলতে পারবেন না যে না, হবেই না। তার মানে আবদিয়া যদি সানির কাছে থাকতো, সেখানে সে বাবার ভালোবাসা তো পেতই, প্লাস সে তার সৎমার ভালোবাসা পেতেও পারতো, নাও পেতে পারতো, সেটা হয়তো আমরা জানি না। ধরুন পাইনি, নেগেটিভটা আমরা বলি।
বাট অ্যাটলিস্ট বাবার ভালোবাসাটা তো পেত, মাথার উপর একটা ছাদ তো পেত, তাকে তো দিনে দুপুরে মাঠে ঘাটে মাটি গোবরের মধ্যে গড়াগড়ি করতে হতো না। এখন কি করছে আবদিয়া? মায়ের ভালোবাসা পাচ্ছে না, মা থেকেও মায়ের ভালোবাসা পাচ্ছে না, বাবারটা পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। কিন্তু সানির কাছে থাকলে অ্যাটলিস্ট বাবার ভালোবাসাটা পেত। এই যে এতগুলো কথা বললাম, এর পেছনে আমি একটা হাইপোথেসিস আপনাদেরকে জানানোর জন্য কথাটা বলছি। প্রত্যেক মানুষের মনে একটা নেগেটিভ থটস থেকে থাকে যে মায়ের কাছে সন্তানরা সবসময় নিরাপদ থাকে। আমি এই কথাটার সাথে একেবারেই একমত না। এই যে সবাই যে ওভার কনফিডেন্টলি এই কথাটা বলেন না, আমি এর জন্য এটার সাথে একমত না। হ্যাঁ, আপনারা বলতে পারেন মায়ের কাছে বেশি নিরাপদে থাকতে পারে, আপনারা বলতে পারেন, হতে পারে, বাট আপনারা যে ওভার কনফিডেন্টলি বলেন এই 2024 সালে এসে, সেটাকে আমি বিলিভ করি না। কারণ বাবারা কি করে? বাবারা কি ফেলে দিবে? কখনোই না, বাবারাও ভালোবাসতে জানে। কিন্তু বর্তমান জেনারেশনে যেটা হচ্ছে, দেখুন না, মিমকে দেখে দেখুন না, আর একটা বিয়ে করে বসে আছে, তাহলে আব্দের অবস্থাটা কি হবে? সো সব দিকে চিন্তা করা উচিত। আচ্ছা, আমি আমার ভিডিওর মেন পয়েন্টগুলোতে এখন তুলে ধরি। এই যে একটা হাইপোথিসিস ক্রিয়েট করলাম, একটা হাইপোথিসিস আমি আমার জায়গা থেকে একটা এস্টাবলিশ করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে সন্তানরা সবসময় মায়ের কাছে নিরাপদ, এই কথাটা আমি ভিত্তিহীন বলবো। তার মানে সন্তানরা বাবার কাছেও নিরাপদ থাকতে পারে, বাবারাও সন্তানকে পালতে পারে মা ছাড়াও। এই একটা লাইন, এই একটা হাইপোথিসিস আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আমার জায়গা থেকে, একদম মিমকে ধরে দেখিয়ে দিলাম, আবদিয়াকে একটা বেস ধরে আমি আপনাদেরকে এই হাইপোথিসিসটা জানিয়ে দিলাম। আচ্ছা, এখন চলে আসে আমি কি বোঝাতে যাচ্ছি। এই যে দেখুন, মিমের বিয়ে হয়েছে, আচ্ছা বিয়ে করেছে, এটা তো আমরা দেখতেই আছি, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আবদিয়া কই? আবদিয়াকে কি আপনারা কেউ দেখেছেন? মিম যে তার বাসর করার জন্য ঢাকাতে গিয়েছিল, আবদিয়াকে তো সাথে নিয়ে যেতে পারতো। একটা জিনিস দেখুন, একটা সাইকোলজি বুঝবেন দর্শক। মিম যখন বাবুর সাথে এখন সংসার করার জন্য প্রস্তুতি নিয়েছে, সে যে একটা সন্তানের মা, সে যদি বাবুকে এটা ভালো মতো মাথায় ঢুকিয়ে না দেয়, তার শ্বশুরবাড়ির লোকদেরকে এটা ঢুকিয়ে না দেয়, তাহলে কিন্তু আবদিয়াকে কেউ খুব একটা দাম দিবে না। এটার অর্থ বুঝাচ্ছি, মিম যখন ঢ্যাং ঢ্যাং করতে করতে নাচতে নাচতে শ্বশুরবাড়িতে চলে গেল আবদিয়াকে ছাড়াই, তার মানে বাবু বা তার 8-10 জন পরিবারের যারা মেম্বার আছে তারা বুঝে গেছে মিমের কাছে আবদিয়ার কোনো মূল্য নেই, আবদিয়াকে ছাড়াও মিম চলতে পারে। এই একটা থটস বাবু বুঝে গেছে, এই একটা থটস বাবুর পরিবারও বুঝে গেছে। কিন্তু মিম যদি এই কাজটা না করে, সে যখন গাড়িতে করে বাবুদের বাসায় যাচ্ছিল, তখন যদি আগেও বলতো আমার আবদিয়া কই, আমার আবদিয়াকে আমার কোলে দাও, আবদিয়া কোথায়, আবদিয়াকে আমার কাছে দাও, আমি আবদিয়াকে সহ নিয়ে যাব। মিম যদি গাড়িতে বসে একটাবার মনে করতো আমি আবদিয়াকে নিয়ে যাব, বাবু বুঝে যেত এই মেয়ে তো তার মেয়েকে ছাড়া থাকবে না, এই মেয়ে যাকে বিয়ে করছি মিম তো আবদিয়াকে ছাড়া থাকবে না, মানে আমার আবদিয়াকে মেনে নিতেই হবে, আবদিয়ার সাথে অন্যায় করা যাবে না। মিম আবদিয়াকে নিক আর না নিক, যদি একটাবার স্মরণ করতো, বাবু অ্যাটলিস্ট একটাবার ভাবতো মিমের কাছে আবদিয়ার একটা গুরুত্ব আছে, আমি চাইলে আবদিয়ার সাথে মিমের ডিটাচ করতে পারবো না, সম্ভব না, ঠিক আছে, বাবু এতটুকু হলেও ফিয়ারে থাকতো। কিন্তু মিম একেবারে আবদিয়ার নাম উচ্চারণ করেনি, এটা দ্বারা সে কিন্তু বাবুকে বুঝিয়ে দিয়েছে আমার আবদিয়াকে দরকার নেই, আমি আবদিয়াকে ছাড়া চলতে পারবো। সো বাবু কিন্তু প্রশ্রয় পাবে আবদিয়ার সাথে অন্যায় করা, এটা কিন্তু মিমের সুযোগ করে দিচ্ছে। এখন এই কথাটা দর্শক আমি গতকালকে বলেছিলাম যে আবদিয়াকে ছাড়াই মিম এই করছে, তো সেদিকে যাচ্ছি না। বাট নতুন কি আছে? নতুন আছে দর্শক, মিম বাসর করে একদিনের মাথাতেই সে আবার পদ্মা চড়ে চলে এসেছে। আচ্ছা, বাসর করেছে, বিড়াল মেরেছে, এখন এই বিড়াল খেলার পরে এখন শ্বশুরবাড়িতে এসে প্রথম যেটা হয়েছে, মিম যখন গাড়ি থেকে নেমেছে, নাচতেছে দেখলাম, পাশাপাশি দেখলাম সে সুন্দর মতো বাবুকে নিয়ে আসছে, সবাই তাকে বরণ করে নিচ্ছে। আমি ভেবেছি হয়তো কালকে একটা ভিডিও দিয়েছি, রোস্ট করেছি, সো হয়তো আজকে নাটক করে হলো আবদিয়ার খোঁজ নিবে যে আচ্ছা আবদিয়া কই, আমার আবদিয়াকে ডাকো। আমি ভেবেছিলাম আমার জায়গা থেকে গেস করে হয়তো মিম আজকে নাটকটা করবে, আমি এটার জন্য বসেছিলাম, ভেবেছিলাম করুক, তার নাটক করে যদি আবদিয়াকে চায়, আবদিয়া বাচ্চাটা খুশি হবে। আফসোস মিম আবদিয়াকে একটাবারও খোঁজ করেনি, আজকেও মিম আবদিয়াকে খোঁজ করেনি, বরং কি দেখছি জানেন? দেখলাম একবার আবদিয়াকে মিমের হাত ধরে টানছিল, ঠিক আছে, মিম হাতটাকে মানে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে সে আবদিয়ার সাথে এখন কোলে নিবে না বা তার কাছে যাবেও না, কারণ তার সাজগোজ নষ্ট হয়ে যাবে। এ হচ্ছে মা, এ নাকি মা, এ হচ্ছে মায়ের সংজ্ঞা।
গতকালকে আবার দেখেছিলাম আবদিয়া সুন্দর করে বাবুকে বাবা বাবা বলে ডাকছিল বাপ্পির কোল থেকে। বাবু আবদিয়ার দিকে চোখটা ফিরেও তাকায়নি। পরে বাপ্পি আবদিয়াকে কোলে নিয়ে চলে যায় আরেক দিকে। প্রশ্ন করছে না সবাই, আবদিয়া কই? আবদিয়াকে দেখা যাচ্ছে না কেন? আমারও একই প্রশ্ন দর্শক, আবদিয়া কই? সবাইকে তো দেখতে পাচ্ছি, তিশা, সাবিনা, মিম, মরিয়ম, তানহা, তালহা, মান্নাত, তারপর ওখান থেকে খুকি, মিজান, সবাইকে দেখতে পাচ্ছি, শাহিন, কিন্তু আবদিয়াকে তো দেখতে পাচ্ছি না। কোথায়? তখন আমার একটা কথা মনে আছে আমার, সেই ভিডিওটার কথা আপনাদেরকে দিয়েছিলাম। মিম যখন ঢাকাতে বাবুর সাথে বিয়ের শপিং করছিল, একদিন বলেছিলাম আবদিয়াকে তালাবদ্ধ করে বাসাতে রেখে যাওয়া হয়েছে। আবদিয়াকে কোনো একটা, হতে পারে সিলেটিভ বা কোনো একটা ঘুমানোর মতো কিছু একটা দিয়ে তাকে হয়তো বাসাতে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। একটা ফিজিক্যালভাবে তাকে কিন্তু অত্যাচার করা হচ্ছে। আমি এটা কিন্তু আমার ওই ভিডিওতে বলেছিলাম। এবং হয়তো সেই জায়গাতে সেদিন কোনো কটাক্ষ একটা থাকে না কঠিন একটা প্রমাণ দেওয়া, সেটা হয়তো দিতে পারিনি। বাট আজকে আমি উইদাউট এনি ডাউট বলতে চাই, আসলেই সেদিন দর্শক আবদিয়াকে এটাই করেছিল মিম, এতে কোনো সন্দেহ নেই। আমি বলতে পারেন আপনি এত ওভার কনফিডেন্ট কীভাবে? এইভাবেই দর্শক, কারণ আজকে ওই সময়গুলোতে মিম আবদিয়াকে এভাবে ঘুম পাড়িয়ে রাখার ট্রিক্স জানতো বলেই এখন দীর্ঘ সময় আবদিয়াকে সেই একই ট্রিক্সে দূরে রাখা হচ্ছে। আপনারা প্রশ্ন করেছেন আবদিয়া কই? খোঁজ নিয়ে দেখুন আবদিয়া কই। আবদিয়া শান্তিতে ঘুমাচ্ছে, আবদিয়াকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে দর্শক। আপনারা জিনিস চিন্তা করুন, সবাই তো মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করছে, সাবিনা, তিশা, মিম, তাদের মা বাবা সবাই দৌড়াদৌড়ি করছে, সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাই, প্রত্যেকে, কেউ বাদ নেই, তাদের পরিবারের সবাই ভিডিও করাতে ব্যস্ত। তাহলে আপনারা প্রশ্ন করে বলুন তো আবদিয়া কার কাছে আছে? আপনারাই বলুন। আমি আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আবদিয়া কার কাছে আছে আপনারা বলুন। যদি আমার কথাটা মিথ্যা হয় তাহলে আপনারা বলুন কার কথাটা সত্য। বলতে পারবেন না কেউ, তার মানে যেহেতু বলতে পারবেন না, সো আমার কথাটাই সত্য। দিন শেষে আমি যেটা বলছি সেটাই সত্য। আবদিয়াকে ঘুম পাড়িয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আবদিয়াকে রুম বন্ধ করে এক রুমে তাকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। ঘুম থেকে উঠছে আবার ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে, উঠছে আবার ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। এবং কতদিন এরকম করবে? যতদিন না মিমের বাসর করা শেষ হয়, বাসর করা পর্যন্ত, যেন মিমকে উত্তক্ত করা না হয়। কারণ আবদিয়াকে কে পালবে? কারো ইচ্ছা করে না। হ্যাঁ, এখন ঘুম থেকে ওঠার পর তো তাকে একটু দু একবার খাওয়ানো লাগবে। এই খাওয়ানোর দায়িত্বটা কে নিয়েছে জানেন? এটা বাদ নিয়েছে সাবিনা। সাবিনার আবার একটা জিনিস দেখেছি, মিথ্যা বলবো না, হাজার হাজার খারাপ দোষের মধ্যে মানুষের দু একটা ভালো গুণ থাকে, যেটা আসলে বলতে হয়। সাবিনাকে দেখেছি আবদিয়াকে টুকটাক একটু ভালোবাসে, এটা আমি স্বীকার করব। যখন আবদিয়া যায় তাকে নুডলস রান্না করে খায়। একমাত্র সাবিনাকে দেখেছি আবদিয়াকে ন্যূনতম কিছু বানিয়ে খাওয়ায়। আমি আর সিঙ্গেল কাউকে দেখিনি সেটা। আমি যা দেখেছি আমি সেটাই বলছি দর্শক। তো সাবিনা ন্যূনতম আবদিয়ার খাবারের খোঁজটা রাখে, আর অন্য কেউ রাখে না। তো এখনও ঠিক একই দায়িত্বটা সাবিনা পালন করছে, আবদিয়াকে খাওয়ানোর দায়িত্বটা, ঠিক আছে? আর বাকি মিম কি করছে? মিম তার মধ্যে বাসর করছে। দেখুন না, ঢাকাতে বাসর করেছে, আবার এখন পদ্মাচর এসেছে বাসর করতে, এখন পদ্মাচরে আবার এসে বাসর করেছে। বাবারে বাবা, মানুষ এত বাসর করে! কালকে বলেছি না, বাবুজি এত তাড়াতাড়ি তার ডিজেল অকটেন শেষ করে ফেলছে। রয়্যাল এনফিল্ড তো আসবে আগামী বছর। এখন যদি তার ডিজেল অকটেন তেল সব শেষ হয়ে যায়, তাহলে সামনে তার রয়্যাল 360 সিসির রয়্যাল এনফিল্ড আসলে সে কী দিয়ে চালাবে? তখন তো সেটা চলবে না, মরিচা ধরে যাবে ইঞ্জিনের মধ্যে। তো বাবু যখন এত বেশি তার তেল ক্ষয় করছে, তখন তো তেলের অভাব পড়বে। তখন সেই তেল কেনার জন্য অন্য পুরুষের কাছে যেতে হবে। কথাটা হয়তো না বুঝতে পারেন অনেকে। মিম এটাই, যখন যার ভেতরে যতটুকু তেল আছে সেই তেল ফুরিয়ে যাওয়ার আগ পর্যন্ত মিম তার সাথেই থাকে। একবার তেল ফুরিয়ে যায়, তারপর মিম তখন নতুন তেলের সন্ধানে মেতে ওঠে, ঠিক আছে? নতুন তেলের সন্ধানে যায় মিম। তো যেটা আমি দেখেছি দর্শক, আবদিয়ার সাথে এই জিনিসগুলো দেখেছিলাম। তো আবদিয়া হাত ধরে নাড়ছিল, বাট মিম আবদিয়ার সাথে কিন্তু কোনো কথা বলেনি। তো আবদিয়া কই ছিল প্রশ্ন করেছেন না যে আবদিয়া কই? আবদিয়াকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। আবদিয়া ঘুমে আছে দর্শক, আবদিয়া ঘুমে আছে। এবং
মিমকে একটা জিনিস খেয়াল করে দেখবেন, থাকে না মানুষ ন্যূনতম একটাবার কিন্তু বলে আবদিয়া কই বা আবদিয়ার সাথে দেখা করবো, কিছুই বলছে না। মিম জানে আমি যদি এই মুহূর্তে আবদিয়া কই আবদিয়ার কথা জিজ্ঞাসা করি বা আবদিয়াকে সামনে নিয়ে আসি, সবাই তো দেখেই বুঝবো যে আবদিয়া সিক, আবদিয়া অসুস্থ। আবদিয়াকে দেখে বোঝা যাবে সে তো ঝিমাচ্ছে, এই অবস্থা তাকে ক্যামেরার সামনে কীভাবে আনবো? মানুষ বুঝে যাবে যে আমি আবদিয়ার সাথে কী অন্যায়টা করেছি। মানুষ এত বোকা না, ঠিক আছে? এই জন্য মিম কিন্তু আবদিয়াকে তার ক্যামেরার সামনেও ভিডিওতেও কিন্তু আনছে না। এখন কথা দাঁড়ায় দর্শক, আপনাদের এই প্রশ্নগুলো তো গেল যে আবদিয়া কই, আপনাদেরকে জানালাম, ঠিক আছে? দ্বিতীয়ত মিমের বাসরের কথাটা বললাম যে বাসরটা কিভাবে করেছে। এখানে আরেকটা প্রশ্ন দাঁড়ায়, আপনারা বলেছিলেন না মিম একদিনের মধ্যেই তার বাসর শেষ, শ্বশুর বাড়ি থেকে কেন বাপের বাড়ি চলে আসলো? বাঙালিদের ট্রেডিশন অনুযায়ী তো যতটুকু জানা যায় মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িতে কম করে হলেও নাকি 3 দিন থাকে, আমি যতটুকু জানি। তাহলে মিম একদিনের মাথায় চলে আসলো কেন? বা একদিনও হয়নি, রাতে গিয়ে সকালে চলে এসেছে, কারণটা কি? দর্শক, আমার গতকালকে ভিডিওটা দেখবেন, আমার মেইন ফোকাস পয়েন্ট রেখেছি বাবুর মাকে। বাবুর মা কিন্তু মিমকে চরম ধোলাই করেছে, মিমকে তার বাসাতে একটা মিনিট সহ্য করেনি। সকালে উঠেছিল মিম ঘুম থেকে, মিমের জন্য দেখুন তার ঘরের নাকি এটা বউ, তাই না? মিম কি এখন? মিম তো তার ছেলের বউ, কিন্তু বাবুর মা তার ছেলের বউ জন্য কোনো নাস্তা রেডি করেনি, এটা কি মানা যায়? বিয়ের পরের দিন মিম ঘুম থেকে উঠেছে, তার জন্য কোনো নাস্তা নেই, তার জন্য নাস্তা দোকান থেকে কিনে আনতে হয়েছে, অথচ ঘরে কোনো নাস্তা হয়নি। যখন রাজের মা বলল বিয়াই মিম তো ঘুম থেকে উঠেছে, তাকে নাস্তা দিবেন না? তখন বাবুর মা বলছে কিসের নাস্তা, নিজেরা খেয়ে নিবে, কি নাস্তা দেওয়া লাগবে, নিজেরা খেতে পারে না? মানে বাবুর মা কিন্তু 2 টাকার পাত্তা মিমকে দেয়নি। এখন বলুন, মিম তো এটা জানে ভালো মতো যে আমাকে আমার শাশুড়ি পছন্দ করে না, আমার কাকিমা আমারে পছন্দ করে না, আমি কিভাবে এখানে থাকবো, কিভাবে এদের মুখ দেখে থাকবো, আমাকে তো থাকতে দিবে না। মিম ভালো মতো এটা জানে, এই কারণেই সে জাস্ট সবাইকে দেখিয়েছে আমি শ্বশুরবাড়ি উঠেছি, পরের দিনই আমার সে বাপের বাড়ি চলে এসেছে। কারণ মিম তো তার শ্বশুরবাড়ির লোকদের সাথে থাকবে না, সে থাকবে তার বাপের বাড়ির লোকদের সাথে। মিম বাবুকে নিয়ে আলাদা থাকবে। এখন বলতে পারেন ভাই যে এত বাসার ঘর সাজিয়েছে, এত কিছু করেছে, এগুলো একটা নাটক, এগুলো থাকে না একটা সিনেমা শ্যুট করার জন্য আমরা সেট তৈরি করি বিভিন্ন সময়। যেমন দেখবেন যে বিভিন্ন জায়গায় সিনেমার বিভিন্ন স্টেজ তৈরি করা হয়, সেখানে শ্যুট করে আবার সেটাকে ভেঙে ফেলা হয়। তো মিমের বাসর ঘরটা এরকম, শ্বশুরবাড়িতে তো একদিন স্টে করে দেখাতে হবে আমি শ্বশুরবাড়িতে উঠেছি, সেই জন্য মিম এই নাটকটাকে করেছে আর কি, আর কিছুই না, ঠিক আছে? মিম শ্বশুরবাড়িতে জীবনও থাকবে না। আর যদি মিম থাকার ইচ্ছাও করে, বাবুর মা মিমকে থাকতে দিবে না। বাবুর মা মিমকে টোটালি ঘৃণা করে, মিমকে পছন্দই করে না। দেখবেন আপনারা মিম বাবুর বাসায় কয়দিন থাকতে পারে, আমার কথাটা মিলিয়ে নিয়েন, ভবিষ্যতে দেখতে পারবেন, ঠিক আছে? বাবুর মা মিমকে আচ্ছা দ্বারা খালি জুতাবে, জুতা খুলে খালি জুতা দিয়েও মারবে না, জুতার তো দাম আছে, 150 টাকা হোক 200 টাকা হোক, জুতার মধ্যে গোবর লেপে তারপরে মিমের গালে জুতাবে খালি। বিশ্বাস হয় না তো? ভবিষ্যতে দেখতে পারবেন যে বাবুর মা মিমকে তার ঘরে অ্যালাউ করে নাকি করে না। যদি বাবু এই কথাটা শুনে থাকে, বাবুর যদি গার্ডস থাকে, মানে সাহস থাকে, বাবুকে বলবেন মিম কিনে তার বাপের বাড়িতে উঠতে, কত ধানের কত চাল বাবুর মা তাকে শিখিয়ে দিবে, ঠিক আছে? তো এই ঘটনাটা আপনাদেরকে জানালাম যে মিম কেন শ্বশুরবাড়িতে একদিন স্টে করেছে। তা আপনাদের হাই ভোল্টেজ 2টা কোশ্চেন ছিল, মিম কেন শ্বশুরবাড়িতে একদিন থাকলো আর আবদিয়া কোথায়, 2টা কোশ্চেন উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন আমি আমার কিছু কথা বলি, ঠিক আছে? দেখা গিয়েছে বাবু আর মিম দাঁড়িয়েছিল, ঠিক আছে, সবাই তাদেরকে বরণ করে নিচ্ছে, শ্বশুরবাড়ি থেকে বাসর করে এসেছে। অ্যান্ড বরণ যখন করে নিচ্ছে, বাবুকে দেখলাম মিমের মাথায় আউ আউ করে চুমু খাচ্ছে, মনে হচ্ছে কামড় দিবে, মানে এখনই কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। ভাই বুঝেছি আপনার মুখ অনেক বড়, আপনার মুখে অনেক বড় কিছু ঢুকে পড়ে একবারেই, কামড়াতেও পারেন, কিন্তু তাই বলে কি ক্যামেরার সামনে? এত কিছু দেখে আমার বাপ্পির জন্য আফসোস হচ্ছিল দর্শক। বাপ্পির অনেক কিছু ইচ্ছা করছিল, কিন্তু বাপ্পি কিছু করতে পারছিল না। কিন্তু বাপ্পি যখন কিছু করতে পারছিল না, তখন মুখ দিয়ে বলে শান্তি নিচ্ছিল। বলতে পারেন ভাই কি বলছিল, শুনতে চাই, আমিও বলতে চাই। বাবু বলছিল এই বাবুকে দুধ খেতে দাও। আমিও ভাবলাম এ আবার কোন দুধ, বাপ্পি এগুলো কি বলছে। মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম বাপ্পির চোখ যা বলছে, বাপ্পির মুখ যা বলছে, বাপ্পির মন যা বলছে, সেটা কিন্তু কাজে কর্মে মিলছে না। কারণ বাপ্পি যেটা বলেছে সেটা তো আসলে ক্যামেরাতে দেখানো যায় না, কিন্তু অন্যটা দেখানো যায়।
কি দেখানো যায়? গ্লাসে করে 1 গ্লাস দুধ এনে বাবুকে খেতে দেওয়া হয়েছে, কিন্তু বাপ্পি কিন্তু এটার কথা বলেনি। বাপ্পি যেটা বলেছিল সেটা আমি বুঝেছি এবং মনে করি সেটা আপনারা বুঝেছেন। এখন দর্শক কিছু খাপছাড়া ইনফরমেশন দেব। এই খাপছাড়া অর্থ যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলোর সাথে কোনোভাবে লিঙ্কড না, কিন্তু এগুলো নিয়ে চাইলেই ভিডিও দেওয়া যেত, কিন্তু ভিডিওগুলোর জন্য খুব একটা বড় ডিউরেশন হতো না, 2-1 মিনিটের জন্য। সেরকম খাপছাড়া কিছু ইনফরমেশন মধ্যে একটা হচ্ছে বিল্লালকে নিয়ে। গতকালকে রাজের ভিডিওতে আগে বলে নেই, এই ইনফরমেশনটা আমাকে আমার একজন দর্শক আপু দিয়েছেন। তো কি বলেছেন? তিনি বলেছেন রাজের ভিডিও মানে এসআর ড্রিম লাইফ, তার ভিডিওতে গতকালকে রাজ যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওতে দেখা গিয়েছে যখন রাজ কথা বলছিল কোনো একজনের সাথে 7 মিনিট 24 সেকেন্ডের পর, কথা বলার পরে বিল্লালের কথা শোনা যায়। বিল্লাল কাকে যেন এই টট পপ পপ টুট 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 করেছে। মানে কি বুঝলেন? মানে বিল্লাল হঠাৎ করে কোনো একজনের উপর ক্ষিপ্ত হয়ে চরম আকারের গালিগালাজ শুরু করেছে, কল্পনাতীত গালিগালাজ। সেই গালিগালাজ আমি উচ্চারণও করতে পারবো না, উচ্চারণ করলে আমার ভিডিও এক্ষুনি উড়ে যাবে, কারণ ইউটিউব গালিগালাজ পছন্দ করে না। ঠিক আছে? তো বিল্লাল যেটা করেছে, সে কিন্তু রাজের ওই ভিডিওতে খুব খারাপভাবে গালিগালাজ করেছে, খুব বাজে ভাষা গালিগালাজ করেছে, কল্পনার বাহিরে। এখন প্রশ্ন দাঁড়ায় কাকে করেছে? আমি যতটুকু বুঝতে পেরেছি বিল্লাল মিম আর বাবুর প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। ওই ক্ষিপ্ততা নিয়ে হয়তো তার পরিবারের কোনো একজনের সাথে রাগারাগি করছিল, সেটা কার সাথে সেটা এখন পর্যন্ত ধরতে পারিনি, বাট গালিটা শোনা গিয়েছিল রাজের ভিডিওর 7 মিনিট 24 সেকেন্ডের পর গতকালকের ভিডিওতে। আচ্ছা, তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আরও কিছু ইনফরমেশান আছে দর্শক আমার কাছে। আমার মনে হয় যে আজকে যেহেতু ইতিমধ্যে প্রায় 27 মিনিটের মতো হয়ে গেছে, এই ধামাকাটার ইনফরমেশনটা আজকে না দেওয়াটাই ভালো। তাহলে এই ভিডিওর শেষ মুহূর্তে এসে হয়তো আমার অনেক দর্শকরা এতক্ষণে চলে গেছেন, কারণ আমার খুব সীমিত কিছু দর্শক আমার ফুল ভিডিও দেখেন, আমি জানি। তো এখন যদি আমি সেই ধামাকাদার ইনফরমেশনটা দিয়ে দিই, অনেকেই মিস করে যাবেন। সো এইটা আমি আগামী দিনের জন্য রেখে দিচ্ছি, এবং এই ধামাকাদার ইনফরমেশনটা আমি মনে করি নেক্সট দিন সবাইকে একটু হালকা পাতলা নাড়িয়ে দেবে। সেটা আমি আজকে একটু সাসপেন্স রেখে দিলাম। আপনারা ভাবতে থাকুন বা কল্পনা করতে থাকুন কী হতে পারে, সেটা কালকে নাগাদ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমি কোনো ক্লু দিচ্ছি না, নেক্সট দিন আমি এই ধামাকাটা আপনাদের সাথে শেয়ার করে দেব। সো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।